vast area swept by the cyclonic storm that raged through the delta area of East Pakistan. 100,000 have lost their flimsy dwellings, thousands are still missing, 13,000 are known to have been killed. This territory, in which the Brahmaputra merges with the Ganges, is of immense fertility and is densely populated. Its flat expanse has no protection from the storms sweeping up from the Bay of Bengal. Survivors hardly know where to begin to start life again. Only 2 years ago, this same Delta country was devastated by a cyclone, and now this. Britain and other countries of the Commonwealth have come to the help of stricken Pakistan. বাংলাদেশ নিয়ে বলতে গেলে বলার শেষ হবে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ঘনবসতিপূর্ণ দেশ, যার জনসংখ্যা প্রায় 17 কোটি। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে প্রচণ্ড শক্তিশালী একটি ঘূর্ণিঝড়, যার ফলে প্রাণ যেতে পারে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো নিয়ে। তবে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের কেস স্টাডি। শুরুতেই বলে নিতে চাই, ঘূর্ণিঝড় বিষয়ে আলোচনা করার আগে আমাদের প্রথমেই কিছু বেসিক বিষয় সম্বন্ধে জানতে হবে। তা হলো সাফির সিম্পসন স্কেল, যা SSH নামে পরিচিত। মূলত এই স্কেলটি ঘূর্ণিঝড়ের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে ঘূর্ণিঝড়ের ক্যাটাগরি সম্পর্কে জানা যায় এবং পরবর্তীতে ঝড়টির ক্ষয়ক্ষতি অনুমান করার কাজে ব্যবহার করা হয়। ঘূর্ণিঝড়ের বাতাসের বেগের ওপর ভিত্তি করে টেবিলের বাম সাইডের ক্যাটাগরি 5 থেকে নিচের দিকে ক্যাটাগরি TDতে ভাগ করা হয়েছে। এই ধারণার ওপর ভিত্তি করেই ঘূর্ণিঝড়ের ক্যাটাগরি নির্ধারণ করা হয়ে থাকে এবং পরে প্রয়োজনে ঝড়ের নামও দেওয়া হয়। এবার আমরা খুব সহজে বোঝার চেষ্টা করি এই শক্তিশালী ঝড়গুলো আসলে কিভাবে সৃষ্টি হয়। ঝড় মূলত বায়ুমণ্ডলের তাপমাত্রা ও বায়ুচাপের পার্থক্যের কারণে সৃষ্টি হয়। বাতাসের এই গতি পৃথিবীর ঘূর্ণনের দিকের সাথে মিলে বাতাসের ঘূর্ণি তৈরি করে। উষ্ণ বাতাস উপরে ওঠার সাথে সাথে তা ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং মেঘের তৈরি করে, যা শক্তি নির্গত করে এবং ঝড়কে তীব্র থেকে আরও তীব্রতর করে তোলে। এভাবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আর সেটা কাছাকাছি উপকূলের দিকে আগাতে থাকে, যাতে করে সে তার শক্তি হারালে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং এক পর্যায়ে তা শেষ হয়ে যায়। এবার আমরা জানব বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ঝড়গুলোর নাম এবং এদের ধরন। 12 নভেম্বর 1970 ভোলা ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের মধ্যে একটি। ঝড়টি 185 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভোলা ও এর আশপাশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, যা ছিল একটি ক্যাটাগরি 3 সাইক্লোন। এর ফলে 10.7 মিটার বা প্রায় 35 ফিট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, যা ছিল মোটামুটি 2 তলা বাসা তলিয়ে যাওয়ার সমান। এতে করে প্রায় 5 লক্ষাধিক মানুষ প্রাণ হারায়, যা সেই সময়ে দেশের মোট জনসংখ্যার প্রায় 0.74%। দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহ, বিশেষ করে ভোলা জেলার ব্যাপক ক্ষতি হয়। এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় যে বিপর্যয় নেমে আসে তা বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে আজও অন্যতম ভয়াবহ বলে বিবেচিত। এরপর আবারও 29 এপ্রিল 1991 গোর্কি নামে ঘূর্ণিঝড় দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ঝড়টির বেগ ছিল প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা, যা ক্যাটাগরি 4 সাইক্লোন। এর আঘাতে 6 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে আনে, যার ফলে প্রায় 1,38,000 মানুষ প্রাণ হারায় এবং প্রায় 1 কোটিরও বেশি মানুষ হয় গৃহহীন।
চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশের আবহাওয়ার ইতিহাসে এটি অন্যতম বিপর্যয় ছিল। এর কয়েক বছর পরেই 15ই নভেম্বর 2007 সালের ঘূর্ণিঝড় সিডর ছিল আরও অন্যতম শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। ঝড়টি 260 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঘাত হানে, যা ছিল ক্যাটাগরি 5 সাইক্লোন, যার ফলে দেশের প্রায় 196 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়। 55 লাখেরও বেশি মানুষ হয় গৃহহীন এবং প্রাণ হারায় প্রায় 3447 জনের মতো। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা ও বরিশাল অঞ্চলে সবচেয়ে বেশি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে এই ঘূর্ণিঝড় সিডর। তারই ঠিক 2 বছর পরেই ঘূর্ণিঝড় আইলা 25শে মে 2009 সালে প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঘাত হানে, যার ফলে প্রায় প্রাণ হারায় 190 জনের বেশি মানুষ। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় লবণাক্ত পানিতে প্লাবিত হয়, যার ফলে অনেক ফসলি জমি ধ্বংস হয়ে যায়। ঘূর্ণিঝড় আইলা সুন্দরবনের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল। এরপর আসে 16ই মে 2013 সালের ঘূর্ণিঝড় মহাসেন। বাংলাদেশে তেমন শক্তিশালী না হলেও উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি করে। এই ঝড়টি 85 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঘাত এনেছিল, যার ফলে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি হয় এবং 18 জনের বেশি প্রাণহানি ঘটে। এর ঠিক 7 বছর পর 20শে মে 2020 সালে আমফান ছিল সুপার সাইক্লোন, যা প্রায় 185 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঘাত এনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। সেই সাথে সুন্দরবন ও কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এরপর পরই 14ই মে 2023 সালে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মোখা বাংলাদেশ ও মিয়ানমারে ভয়াবহভাবে আঘাত হানে। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারায় প্রায় 100 জনেরও বেশি মানুষ। এ পর্যন্ত আপনি জানলেন 1970 সাল থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া ঝড়ের নাম ও তাদের ধরন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ যে শক্তিশালী ঝড়ের তাণ্ডবের মুখে পড়তে যাচ্ছে তার নাম কি হবে ও তার ভয়ঙ্কর রূপ কেমন হবে। ভিডিওটির এই পর্যায়ে কি আপনি বলতে পারবেন কেমন ভয়াবহ হতে পারে বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঝড়টি? যদি জেনে থাকেন তাহলে ভিডিওটি পজ করে আপনার বক্তব্যটি কমেন্টে জানান, আর না জেনে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ যে সুপার সাইক্লোনের সম্মুখীন হতে যাচ্ছে সেটির নামকরণ এখনও জানা যায়নি। আমি এই ভিডিওতে সেটিকে হিটলার নাম দিয়েছি। আপনি যদি অন্য কোনো নাম মনে করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে সুপার সাইক্লোন হিটলার কি তাহলে বাংলাদেশকে একদম তছনছ করতেই যথেষ্ট, নাকি বাংলাদেশ আরও খারাপ কিছুর সম্মুখীন হতে যাচ্ছে? কতটা শক্তিশালী হতে পারে এই হিটলার? কেমন প্রাণহানি ঘটতে পারে? এই সব কয়টি প্রশ্নের উত্তর নির্ভর করবে সমুদ্রের তাপমাত্রা, বাতাসের চাপের তারতম্য এবং বায়ুমণ্ডলীয় অবস্থার উপর। তবে ধারণা করা যাচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশের ঘূর্ণিঝড়ের ঝুঁকি ক্রমশ বাড়ছে। ঝড়টির বেগ 250 কিলোমিটার থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা, যা একটি ক্যাটাগরি 5 ঝড় হিসাবে আঘাত আনতে পারে। এর সাথে 35 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস বয়ে আনতে পারে, যা 3 থেকে 4 তলা বিল্ডিংয়ের সমান। এতে 50,000 থেকে 1 লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে। এর সাথে দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে কয়েকশো কোটি টাকারও বেশি। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমি আমার কিছু সাজেশন আপনাকে বলতে চাই।
ভবিষ্যতে ঘূর্ণিঝড় সম্পর্কে সঠিকভাবে জানতে হলে আপনাকে নিয়মিত আবহাওয়ার আপডেট এবং পূর্বাভাসের ওপর নজর রাখতে হবে। আধুনিক প্রযুক্তি এবং স্যাটেলাইট নির্ভর আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থার মাধ্যমে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারি। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা যে প্রস্তুতিগুলো নিতে পারি সেগুলো হচ্ছে: উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। স্থানীয় প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। প্রয়োজনীয় খাবার, পানি ও ওষুধের মজুদ রাখতে হবে। উঁচু কোনো জায়গা, হতে পারে 4 থেকে 5 তলা ভবনের ওপর, এর স্থানগুলো বেছে নিতে হবে এবং দ্রুত নিচু স্থান ত্যাগ করে উঁচু স্থানে উঠে যেতে হবে। স্থানীয় সরকারের দেওয়া হেল্প নম্বরে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের ঘূর্ণিঝড় একটি সাধারণ ঘটনা হলেও ঘূর্ণিঝড়ের প্রভাব দেশের জনজীবনে মারাত্মক হয়ে দাঁড়ায়। দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রস্তুতি থাকা সত্ত্বেও ঘূর্ণিঝড়ের তীব্রতা কমিয়ে আনার জন্য আরও সচেতনতা ও পদক্ষেপের প্রয়োজন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো কেস স্টাডি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।